আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আপনারা জানেন যে আগামীকাল থেকে কিন্তু আপনারা ওই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও, কারণ আপনার এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার কী কী নির্দেশনা মানতে হবে আর কী কী ভুল করা যাবে না, করলে আপনার নিয়োগ সুপারিশ নাও হতে পারে, প্রাথমিক সুপারিশ নাও হতে পারে, সে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আশা করছি। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে সকল আপডেট এখানে পাবেন ইনশাল্লাহ। 18তম থেকে শুরু করে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে আপডেটগুলো আছে। চলুন, আমি আপনাদের সময় নষ্ট করবো না, এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কী বলা হচ্ছে। আসলে দেখুন যে এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী বুধবার 17 এপ্রিল বেলা 12টা থেকে। আবেদন গ্রহণ চলবেন আগামী 9 মে পর্যন্ত। আচ্ছা, তো এনটিএসসি জানিয়েছে যে দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানে 96,734টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজের 43,286টি পদ এবং মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদ রয়েছে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের ক্ষেত্রে ভুল হলে এর দায়ভার প্রার্থীকে গ্রহণ করতে হবে। অর্থাৎ দায়ভার বলতে কী বোঝানো হয়েছে? এখানে দায়ভার বলতে আপনার হয়তো বা প্রাথমিক সুপারিশ আপনাকে করা হবে না, আর যদিও হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাবে আপনার এমপিও করতে কিন্তু জটিলতা সৃষ্টি হবে, এর জন্য আপনাকে হয়রানি হতে হবে। তো চলুন আমরা আজকে দেখব যে এখানে কী কী সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে এনটিএসসি জানিয়েছে যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন আমি মনে করি। যে সকল মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, গার্লস স্কুল বা কলেজ আছে, সেখানে কিন্তু শারীরিক শিক্ষা বিষয়ে যে পদ আছে সেখানে শুধু মহিলা প্রার্থী আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবে না। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদনের গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যে তথ্য দিয়ে ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলেও তার নির্বাচন বাতিল করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে গার্লস স্কুলে যারা শারীরিক শিক্ষা বিষয় আছে তারা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। তাদের আবেদন করা ঠিক হবে না, করলে যদিও সুপারিশ হয় তাহলে কিন্তু চূড়ান্ত সুপারিশ হবে না। এরপরে বলা হচ্ছে যে সহকারী শিক্ষক, ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারে হতে হবে। মিথ্যা তথ্যতে আবেদন করে নির্বাচন বাতিল করা হবে। অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে আপনি ইসলাম ধর্ম স্কুলের ইসলাম ধর্ম শিক্ষক হতে পারবেন। যদি আপনি বৌদ্ধ হন তাহলে বৌদ্ধ ধর্ম শিক্ষক হতে পারবেন। হিন্দু হলে হিন্দু ধর্ম শিক্ষক হতে পারবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এরপরে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বিষয়টা কি বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি সনদ সংশোধন করতে না পারেন, আপনি সনদ সংশোধন করতে চাইলেন কিন্তু সংশোধন করা যাচ্ছে না, সময় নাই, আপনি সংশোধন করতে পারেন নাই, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে সনদের যে নামটা দেওয়া আছে আপনার কিন্তু সেই নামটাই আপনার আবেদনের সময় দিতে হবে। বিষয়টা এরকম বলা হচ্ছে। কিন্তু সবচাইতে ভালো হয় যে আপনি যদি নাম ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেওয়া অথবা এনটিএসসির সাথে পরামর্শ করে নেওয়া। এই অ্যাপ্লিকেশন ফর্মের পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। এটা কিন্তু খুব বড় ভুল, যে আবেদনকারীর নামের যদি বানানে ভুল থাকে তাহলে কিন্তু আপনার সুপারিশ নাও হতে পারে। এটা খুব মারাত্মক ভুল আর কি। তো আমি মনে করি যে এটা আপনারা অবশ্যই বিষয়টা কিন্তু এটা আমলে নেবেন আর কি। এরপর বলা হচ্ছে যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন।
অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ ফিমেল কোটায় কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে না, আবেদন করলেও তাকে সুপারিশ করা হবে না। তাই যেগুলোতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সেগুলোতে শুধুমাত্র ফ্যামিলি আবেদন করতে পারবে, পুরুষ কোনো আবেদন করতে পারবেন না। এরপরে বলা হচ্ছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজ মোবাইল নাম্বার, সচল ইমেল নাম্বার ব্যবহার করতে হবে, যার কারণ ফর্মে উল্লেখিত ইমেল নম্বরে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে কিন্তু আগে বলেছিলাম যে আপনাদের নিজের নামে কিন্তু একটা ইমেল আইডি খুলে রাখবেন, ঠিক আছে? আপনাদের নিজের নামে কিন্তু একটা ইমেল আইডি আপনারা খুলে রাখবেন। আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজ মোবাইল নাম্বার সচল নাম্বার দিবেন এবং আপনার হয়তো অনেকে মনে করবেন যে আমি ওই যে আবেদনের সময় একটা ফোন নাম্বার দিয়েছিলাম সেটাই দিতে হবে, এমন কোনো বিষয় না। আপনি এখানে নিজের সঠিক নাম্বার যেটা সচল নাম্বার দিবেন এবং সচল ইমেল নাম্বার দিবেন। আপনার যে ইমেল পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া হবে। তাই নিজের নামে একটা ইমেল আইডি খুলে রাখবেন। এটা পরবর্তীতে আপনার লাগবে ইমেল, এমপিও থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি যে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে, যে প্রয়োজনীয় কাগজগুলো রয়েছে, পরবর্তীতে আপনাদের এগুলো হচ্ছে এমপিও থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাগতে পারে। তাই আপনারা এই সনদগুলো সুন্দর করে স্ক্যান করে পিডিএফ কপি করে আপনাদের জিমেল যেটা খুলবেন সেটা ড্রাইভ ফোল্ডারে রেখে দেবেন আর কি, ঠিক আছে? অথবা ড্রাফটসেও রেখে দিতে পারেন। ড্রাফট করে রাখলেও সমস্যা নেই। এই প্রয়োজনীয় যে এনআইডি কার্ড থেকে শুরু করে আপনার যে সার্টিফিকেট রয়েছে এগুলো, আপনার যে নিবন্ধন সনদ বা ছবি, এগুলো সবগুলো আপনার হচ্ছে স্ক্যান করে পিডিএফ ফাইল করে এগুলো আপনার অবশ্যই ইমেলে ড্রাফট করে রেখে দেবেন অথবা ড্রাইভে রেখে দিতে পারেন। তো এরপরে হচ্ছে বিষয় পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের ইউজার আইডি পাসওয়ার্ড প্রিন্ট করা আছে। এরপর নিয়োগ আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধনের সুযোগ থাকবে না। আপনি ফর্ম পূরণ করতে পারবেন, এখানে লগ ইন করতে পারবেন, লগ ইন করে আপনার সকল তথ্য এখানে দিতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে একবার সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আর সংশোধন করতে পারবেন না। যতক্ষণ না আপনি সাবমিট বাটনে ক্লিক করছেন ততক্ষণ পর্যন্ত আপনি একটা সংশোধন, পরিবর্তন, রিঅর্ডার করতে পারবেন, কিন্তু একবার সাবমিট করলে আর কিন্তু পারবেন না। তো তারপরে বলা হচ্ছে যে সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসির পক্ষ থেকে সক্রিয়ভাবে একটা এসএমএস প্রেরণ করা হবে। অর্থাৎ আপনি সঠিকভাবে যদি এখানে আবেদন করতে পারেন, সঠিকভাবে আবেদন করা হলে এনটিআরসির পক্ষ থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক আপনার একটা এসএমএস প্রেরণ করা, আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিক্যান্ট কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনি যে আবেদন করলেন আপনাকে একটা স্বয়ংক্রিয় একটা এসএমএস আসবে, কিন্তু আপনার একটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনি আবেদন করার পরে যে অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন, এই কপিটা কিন্তু আপনারা করবেন কি প্রিন্ট করে রাখবেন। অনেকে আছে যে প্রিন্ট করে রাখেন কিন্তু প্রিন্ট করার পরে সেটা হারিয়ে গেলে আপনার কাছে কিন্তু আর কোনো কপি থাকবে না। তো আমি বলবো আপনি যদি নিজে মোবাইল দিয়ে, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এটার একটা পিডিএফ ফাইল আপনি রেখে দিবেন, ঠিক আছে? আপনি পিডিএফ ফাইল রেখে দিবেন। আর যদি আপনার নিজে না করেন, কোনো কম্পিউটার দোকান থেকে করে নেন, কারো মাধ্যমে করে নেন, তাহলে তাকে বলবেন আমাকে পিডিএফ কপি একটা দিবেন এবং আপনার ইমেল খুলে রাখবেন। বলছিলাম না আমি, ইমেল খুলে রাখবেন, ইমেল করে রেখে আপনার ইমেলেই একটা পিডিএফ কপি নেবেন, ঠিক আছে? অথবা আপনার মোবাইলে পিডিএফ কপি নিতে পারেন, একটা পিডিএফ সফট কপি নেবেন, একটা হার্ড কপি নেবেন, ঠিক আছে? নিয়ে এটা রেখে দেবেন আপনার জন্য পরবর্তীতে এটা সকল কাজের ক্ষেত্রে এটা আপনার সহায়ক হবে আমি মনে করি। তো সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি মনে করি আমার কথার মাধ্যমে আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা। আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যেতে পারেন যেন, এটাই হচ্ছে আমার চাওয়া, আমার চাওয়া। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনে আশা পূর্ণ করেন। তো সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।